আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং সাম্প্রতিক রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গভীর ও স্পর্শকাতর। আপনারা জানেন, জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অসংখ্য মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো নিয়ে যখন পিবিআই এর তদন্ত রিপোর্ট সামনে আসতে শুরু করলো, তখন যে তথ্যগুলো উঠে এলো তা রীতিমতো স্থবির হওয়ার মতো। আমরা জানতে পারলাম আদালতে হওয়া মোট মামলার একটি বিরাট অংশ, শতকরা ৫৬ ভাগ মামলাই হচ্ছে ভুয়া। আর বাকি ৪৪ ভাগ মামলার মধ্যে ৯০% আসামি নাকি ভুয়া আসামি। অর্থাৎ মামলার নামে চলছিল এক ধরনের প্রহসন, এক ধরনের ব্যবসায়িক প্রক্রিয়া। এখন যদি আদালতের চিত্র এমন হয়, তাহলে সারা দেশের চিত্র ঠিক কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতির মধ্যেই একটি মামলার তথ্য আমাদের কাছে এসেছে, যা এই পুরো ব্যবস্থার অসঙ্গতিকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভাবতে পারেন, একজন নিহত দেখিয়ে মামলা করা হলো এবং সেই মামলার প্রধান আসামি করা হলো দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে যখন তদন্ত শুরু হলো, তখন পুলিশ কর্মকর্তা নিশ্চিত হলেন এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যাকে নিহত বলে দাবি করা হয়েছিল, তিনি আসলে মারা যাননি, তিনি সম্পূর্ণরূপে সহি সালামতে জীবিত। এরকম একটি ভয়াবহ চিত্র কি কেবল এই একটি মামলার ক্ষেত্রেই ঘটছে? যদি তাই হয়, তবে জুলাই মাসের আন্দোলনকে কেন্দ্র করে হওয়া বেশিরভাগ মামলার পরিণতি কি একই হতে চলেছে? আসলে এই ঘটনা আমাদের মধ্যে প্রশ্ন জাগায় যে বিচার প্রক্রিয়া চলছে, এই মামলাগুলোর ভিত্তিতে ভবিষ্যতে যে রায়গুলো আসবে, সেগুলো কি এতটুকু গ্রহণযোগ্যতা পাবে? এই উদাহরণগুলো কি এই পুরো বিচার প্রক্রিয়াকে একটা সাজানো নাটক বা প্রহসনের বিচার হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট হয়ে উঠবে না এবং শেখ হাসিনা খালাস পাবেন না? আমরা নিশ্চয়ই চাই না আমাদের বিচার ব্যবস্থা কোনো ক্যাঙ্গারে কোর্টে পরিণত হোক বা বিচারিক প্রক্রিয়ায় সাজানো নাটকের দৃশ্য দেখানো হোক। কিন্তু বাস্তবে কি ঘটছে তা তো আমরা সবাই দেখছি। বিডি নিউজ 24 এর সূত্রে আমরা এই মামলার ভেতরের ভয়ঙ্কর তথ্যটি জানতে পেরেছি। মামলাটি কেন হয়েছিল, কারা আসামি ছিল এবং শেষ পর্যন্ত কি হলো, সেই বিস্তারিত চিত্রটি দেখা যাক। শিরোনামেই বলা হয়েছে, ভাইকে ফাঁসাতে নিহত দেখিয়ে জুলাইয়ে হত্যা মামলা করা হয়েছিল, যা তদন্তে গিয়ে জীবিত বলে প্রমাণিত হলো। ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪২ জন এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। ঘটনাটি খুবই পরিকল্পিত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়টিকে বেছে নিয়েছিলেন এই মামলার বাদী, যিনি তার নিজের ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ভাইকে নিহত দেখিয়ে মামলা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হয়নি। এই মামলা করার ফলস্বরূপ এখন সেই মামলাকারী নিজেই ফেঁসে যাচ্ছেন। এটা হওয়া উচিত। যারা মিথ্যা মামলা করে তাদের প্রত্যেককেই অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। এই মামলাটি হয়েছিল ৩ আগস্ট যাত্রাবাড়ীতে। অভিযোগ করা হয়েছিল গুলিতে সুলাইমান সেলিম, যার ডাকনাম ছিল দুলাল ওরফে সেলিম এবং পেশা ঠিকানা পরিবহনের হেল্পার, নিহত হয়েছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশও দিয়েছিল। প্রথমে ৪১ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার দেখায়। ফলে আসামির সংখ্যা হয় ৪২ জন। কিন্তু তদন্তের দায়িত্ব যখন গোয়েন্দা পুলিশের কাছে এলো, তখন জানা গেল আসল সত্য। সেলিম নিহত হননি, তিনি জীবিত আছেন। এখানেই শেষ নয়। তদন্তে আরও বেরিয়ে আসে যে সেলিমের ভাই মুস্তফা কামাল ওরফে মুস্ত ডাকাত, যিনি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং তার নামেও হত্যা ডাকাতির মামলা আছে, তিনি মূলত পারিবারিক বিরোধের জেরে এবং জমি দখল করার চক্রান্তে সেলিমকে ফাঁসাতে এই মামলাটি করেছেন। সেলিম নিজেই বিডি নিউজকে বলছেন তার কোনো ছেলে সন্তান নেই।
তাকে মেরে তার জমি দখল করতে চাইছিল তার ভাই। এজন্যই তাকে খুন হয়েছে উল্লেখ করে মামলা করা হয়েছিল, যাতে পরে খুন করার কাজটি আরো সহজ হয়। প্রথমে ভাইকে খুন হয়েছে বলে শেখ হাসিনার নামে মামলা, আর পরে ভাইকে খুন করে আরামে জমি দখল। কি অসাধারণ একটা সার্কাস আমাদের দেশে চলছে! একবার ভাবুন, হাসুন অথবা কাঁদুন। সেলিম তার স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক বাজারে বসবাস করেন। তিনি দাবি করছেন, ভাইদের ভয়ে তিনি বাড়িতেও থাকতে পারছেন না, দোকানেই থাকছেন। তারা শুধু তাকেই নয়, তার মেয়েদেরও মেরে ফেলার হুমকি দিয়েছেন, যাতে জমি দখল করা যায়। থানা পুলিশের হাত ঘুরিয়ে এই মামলার তদন্তভার শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের হাতে যায়। সম্প্রতি তদন্ত কর্মকর্তা এসআই এনামুল ইসলাম এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪২ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী ২১ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। এই ৪২ জনের তালিকায় কে নেই? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রধান আসামি ছিলেনই। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আসাদুজ্জামান নূর, শামীম ওসমান। শুধু তাই নয়, তার ছেলে অয়ন ওসমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সব বড় বড় বাঘা বাঘা নেতাদের আসামি করা হয়েছিল, যাতে মামলাটিকে বেশ জবরদস্ত বলে আখ্যা দেওয়া যায়। কিন্তু তদন্তের পর এই থলের বিড়ালটি বেরিয়ে এসেছে। এই একটি ঘটনা যা আমাদের সামনে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরল। পিবিআই জানাচ্ছে, শতকরা ৫৬% মামলাই ভুয়া। আর এই বিশেষ মামলাটি প্রমাণ করলো কিভাবে এক ভাই অন্য ভাইকে মৃত দেখিয়ে মামলা করছে, খুন হয়েছে দেখিয়ে মামলা করছে। কারণ একটাই, জমি দখল করা এতে সহজ হবে। এরকম একটি অবিশ্বাস্য ঘটনা আমাদের দেশের বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিবেশের দিকে ইঙ্গিত দেয়। যদি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হওয়া প্রায় সব মামলার ক্ষেত্রেই এমন চিত্র দেখা যায়, যে মামলাগুলো ব্যবসার জন্য করা হয়েছে, আর কিছু সঠিক মামলাও শত শত ভুয়া আসামি ঢুকানো হয়েছে শুধু তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তবে এই মামলাবাজির ব্যবসা কোথায় গিয়ে থামবে? আর সবচেয়ে হতাশার বিষয় হলো, সরকারের আইন মন্ত্রণালয় এই পুরো পরিস্থিতিতে একেবারেই নির্বিকার, নিশ্চুপ। সরকারের আইন উপদেষ্টা নিজেও বলেন, এই সরকারের দুটো ব্যর্থতা। একটি হলো মব সন্ত্রাস ঠেকাতে না পারা, অন্যটি হলো মামলার ব্যবসা বা মামলাবাজি ঠেকাতে না পারা। অথচ আমাদের মনে হয়েছে সরকার কখনো কখনো এই বিষয়টিকে খুব বুঝে শুনে সহ্য করছে, আবার কখনো কখনো তারা নিজেরাই ইন্ধন দিয়েছে। এই যে একটি হাস্যকর এবং ভয়ঙ্কর দিক আমাদের সামনে এলো, এই থলের বিড়ালটি কি সব থলের বিড়ালের মধ্যে লুকিয়ে আছে? এই ঘটনাগুলো কি আমাদের পুরো বিচারিক প্রক্রিয়াকে একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দিল না? যদি ৫৬% মামলা এরকম হয়ে থাকে এবং সবগুলো মামলার ফলাফল যদি এই মামলার মতো হয়, তাহলে আমরা যেভাবে বলছি যে শেখ হাসিনা এদেশে ফিরবেন, শেখ হাসিনা ক্ষমতার মসনদে এসে বসবেন এবং জনগণ শেখ হাসিনাকে এনে বসাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই সরকারকে অথবা পরবর্তী সরকারকে তাদের গদি থেকে টেনে হিচড়ে নামাবে, এটা কিন্তু খুব বেশি একটা দূরে নয়। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের পক্ষে ব্যাপক জনসমর্থনও দেখা যাচ্ছে বিভিন্ন জরিপে। এর পাশাপাশি যেভাবে শেখ হাসিনাকে খুনি, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, সেই সকল মামলার ৫৬% ভুয়া বের হচ্ছে, তখন কিন্তু এখানে কোনো ধরনের সন্দেহ থাকে না যে শেখ হাসিনা এই দেশে ফিরবেন এবং ক্ষমতায় বসবেন। এর পাশাপাশি জনগণ শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন জানাবে। কিন্তু সবথেকে মজার এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, মাত্র ১.৫ বছরের ব্যবধানে যে সকল গোপন কাজকর্মগুলো হয়েছিল দেশবাসীকে দেখানোর জন্য কিংবা শেখ হাসিনাকে একটি নোংরা রাজনীতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, দেশবাসীর কাছে খারাপ জঘন্য প্রমাণ করার জন্য, সেই বিষয়গুলো কিন্তু একে একে
পর্দার আড়াল থেকে বের হয়ে আসছে এবং পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রমাণিত হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা যা করেছেন তা দেশবাসীর জন্য ভালো করেছেন। উনাকে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট ভাবে উপস্থাপন করা হয়েছে যাতে দেশবাসী ওনাকে ঘৃণা করে এবং আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে যায়। এ কথাটি বলছি কারণ আমার নিজের কাছেই খুব একটা ভালো ঠেকছে না বিষয়গুলো। এত এত ভুয়া মামলা যদি হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক মহল এবং আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিবেশ আরো ব্যাপক অস্থিরতার দিকে যাবে এবং এই অস্থিরতা আমি কখনো আশা করি না। কারণ এই অস্থিরতা আমাদের দেশের অর্থনীতিকে নষ্ট করে দেয়, এই অস্থিরতা আমাদের দেশের জনগণের শান্তিকে নষ্ট করে দেয়।